নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 4 নম্বর ক্লাস, যেটি 1 অক্টোবর 2024 সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো বলবো এই রকম ক্লাস পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে, এবং এসএসসি সংক্রান্ত অন্যান্য খবরাখবর পেতে গেলেও তোমাকে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন, ড্যাশ হলো সেই আইন যা ভারতের শাসন ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ মুকুটের কাছে হস্তান্তর করে। তো কোন আইনের কথা এখানে বলা রয়েছে? তো সঠিক উত্তর হবে ভারত সরকার আইন 1858। ঠিক আছে, তো সিপাহি বিদ্রোহের পর ভারত সরকার আইন 1858 অনুসারে ভারতের শাসন ব্যবস্থার ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কেড়ে নিয়ে ব্রিটিশ রাজ পরিবারে হস্তান্তর করা হয়। এর ফলে কি হয়েছিল? এর ফলে হয়েছিল গভর্নর জেনারেলের পরিবর্তে ভাইসরয় উপাধি দেওয়া হয়। ঠিক আছে, তো লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, আইসিসি টি-20 বিশ্বকাপ 2021 টুর্নামেন্টে ভারতীয় ম্যাচ রেফারি কে ছিলেন? তো তিনি হলেন প্রাক্তন ভারতীয় খেলোয়াড় জাভাগাল শ্রীনাথ। 2021 সালে আইসিসি টি-20 বিশ্বকাপ হয়েছিল ইউএই এবং ওমান। ইউএই এবং ওমানে এই 2021 সালের টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। আর 2024 সালে হয়েছিল আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ঠিক আছে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে 2024 সালে টি-20 বিশ্বকাপ হয়েছিল। সাধারণভাবে ঘাটতির ধারণা ড্যাশ হিসেবে বিবেচিত হয়। তো ঘাটতির ধারণা প্রবাহ হিসাবে বিবেচিত হয়। তো সঠিক উত্তর হবে প্রবাহ। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজদের উপর মারাঠা যোদ্ধাদের বিজয় উদযাপনের জন্য গোয়ার কোন নৃত্য পরিবেশিত হয়? তো সঠিক উত্তর হবে ঘোডে মোডনি। ঘোডে মোডনি এ নৃত্য পরিবেশন করা হয় গোয়ায়। ঠিক আছে, ঘোডে মোডনি উৎসব এটি পর্তুগিজদের উপর মারাঠা যোদ্ধাদের বিজয় উদযাপনের জন্য এই নৃত্য পরিবেশিত হয়। কোথায়? গোয়ায়। ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের আনুমানিক প্রস্থ কত? তো ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের আনুমানিক প্রস্থ হচ্ছে 1.6 মিটার। ঠিক আছে, আর ন্যারো গেজ হচ্ছে 0.762 মিটার। ঠিক আছে, ন্যারো গেজের প্রস্থ হচ্ছে 0.762 মিটার এবং মিটার গেজের প্রস্থ হচ্ছে 1 মিটার। ঠিক আছে, চল নেক্সট। পরবর্তী প্রশ্ন, একটি উপকূলীয় এলাকায় সমুদ্রের জলে প্লাবিত হয়েছে। এর ফলে কাছাকাছি এলাকায় প্রচুর লবণ জল জমা হয়েছে। কয়েকদিন পর দেখা গেল অনেক গাছপালা মারা গেছে। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি উদ্ভিদের মৃত্যুর সবচেয়ে কারণ? তো এই যে উদ্ভিদ মারা গেছে তার কারণ হচ্ছে উদ্ভিদ কোষে প্লাজমোলাইসিসের কারণে উদ্ভিদ মারা যায়। উদ্ভিদ কোষের প্লাজমোলাইসিসের কারণে উদ্ভিদগুলো কিন্তু মারা গেছে। এটা হচ্ছে ওই গাছপালা মরে যাওয়ার সম্ভাব্য কারণ। ভারতীয় সংবিধানে
সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য ড্যাশ বছর থেকে। তো আমাদের ভারতবর্ষে ভোটদানের অধিকার দেওয়া হয়েছে 18 বছর বয়স থেকে। 1989 সালে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের প্রাপ্তবয়স্ক ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল। ঠিক আছে, তো ভারতের প্রাপ্তবয়স্ক ভোটদানের অধিকার হচ্ছে 18 বছর বয়স থেকে। পিএম স্বনিধি স্কিম ভারত সরকারের কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? তো এটি আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয় থেকে চালু করা হয়। দেখো, প্রকল্পটি 1 জুন 2020 সালে আবাস ও নগর বিষয়ক মন্ত্রক চালু করেছিল। কারণ রাস্তার বিক্রেতারা কোভিড-19 মহামারী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তাদের ব্যবসা পুনরায় শুরু করতে সহায়তা করার জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। তো পিএম স্বনিধি স্কিম চালু করা হয়েছিল কোভিড-19 সময় রাস্তার বিক্রেতারা, ঠিক আছে, রাস্তায় যে ফুটপাতে যে বিক্রেতা থাকে তাদের যে ক্ষতি হয়েছিল সেই ক্ষতির সহায়তা করার জন্য এই প্রধানমন্ত্রী এই স্কিমটি চালু করেছিল। আর কোন মন্ত্রণালয় চালু করেছিল? আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয়। কোন স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তার টি শার্ট খুলে ফেলেছিলেন? তো তিনি ইংল্যান্ডের লর্ডসের স্টেডিয়ামে টি শার্ট খুলে উড়িয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল 2002 সালের ভারত ন্যাটওয়েস্ট সিরিজের ইংল্যান্ডের বিরুদ্ধে একটি রোমাঞ্চকর ফাইনালে 2 উইকেটে জিতেছিল। এর ফলে তৎকালীন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি তার নিজের টি শার্ট খুলে লর্ডসের বেলকনিতে দাঁড়িয়ে উড়িয়েছিলেন। ঠিক আছে, 1947 সালের ফেব্রুয়ারিতে ভারতের ভাইসরয় হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো তিনি হলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয়। ঠিক আছে, পরাধীন ভারতের শেষ ভাইসরয় ছিলেন এই লর্ড মাউন্টব্যাটেন, এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ঠিক আছে, তো পরাধীন ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত বয়স গোষ্ঠীগুলোর মধ্যে কোনটিকে ভারতের কর্মক্ষম জনসংখ্যা বা কাজের বয়স হিসেবে বিবেচনা করা হয়? তো 15 থেকে 59 বছর বয়স। 15 থেকে 59 বছর বয়সের গোষ্ঠীগুলোকে ভারতের কর্মক্ষম জনসংখ্যা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। কর্ণাটকের বিদার দুর্গের আকার ড্যাশ আকৃতির জন্য পরিচিত। তো বিদার দুর্গ কোথায়? কর্ণাটকে। আর এর আকৃতি কেমন? রম্বস আকৃতির। তো সঠিক উত্তর হবে রম্বস। 14 শতকে বিদার ছিল বাহামনি রাজ্যের রাজধানী। 1657 সালে এই বিদার দুর্গটি নির্মাণ করেছিলেন আহমেদ শাহ। ঠিক আছে, তো বিদার দুর্গ কে নির্মাণ করেছিলেন? কে নির্মাণ করেছিলেন? আহমেদ শাহ। কত সালে? 1657 সালে। জাতীয় বিচার কমিশন বিল, যা জাতীয় বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে বিচারকদের নিয়োগ নিয়ন্ত্রণ করার জন্য একটি ব্যক্তিগত সদস্য বিল, রাজ্যসভায় কবে পেশ করা হয়েছিল? তো এই বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছিল ডিসেম্বর 2022 সালে। ডিসেম্বর 2022 সালে এই বিলটি রাজ্যসভায় পেশ করা হয়েছিল। বিখ্যাত সঙ্গীত জুটি ড্যাশ, যারা হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীতের 300 বছরের পুরনো ঐতিহ্য বেনারস ঘরানার খেয়াল গানের বংশের বিশিষ্ট প্রবক্তা। তো
তো কোন জুটির কথা এখানে বলা হয়েছে? তো এখানে বলা হয়েছে রাজন এবং সজন মিশ্র। রাজন এবং সজন মিশ্র যারা বেনারস ঘরানার খেয়াল গানের বংশের বিশিষ্ট প্রবক্তা। নিচের মধ্যে কে মৌর্য যুগের ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেছিলেন? তো ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ 1837 সালে ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে ড্যাশ ভারতের স্বীকৃত ঋতু নয়? দেখো, গরম হাওয়া ঋতু, গরমের সময় গরম পড়ে, দক্ষিণ পশ্চিম বর্ষাকাল এটাও ঠিক আছে, ঠান্ডা আবহাওয়া ঋতু এটাও কিন্তু ঠিক আছে, কিন্তু ভারতে নিরক্ষীয় ঋতু কিন্তু অস্তিত্ব নেই। ঠিক আছে, তো ভারতীয় আবহাওয়া দপ্তরের মতে নিরক্ষীয় ঋতু ভারতের স্বীকৃত ঋতু নয়। নিচের কোনটি তাদের আবাসস্থল ছাড়াও একটি স্যালামান্ডার ও বাড়ির দেয়ালের টিকটিকের মধ্যে পার্থক্যের ভিত্তি হতে পারে? তো ত্বকে আঁশ। ঠিক আছে, এটি কিন্তু একটি পার্থক্যের ভিত্তি হতে পারে। দেখো, টিকটিকি স্থলভাগের যে কোনো জায়গায় পাওয়া যায়, স্যালামান্ডার সেখানেই থাকতে হবে যেখানে তারা শুকিয়ে যাবে না। স্যালামান্ডার উভচর প্রাণী, যখন টিকটিকি সরীসৃপ। স্যালামান্ডারের ত্বক আর্দ্র ছিদ্রযুক্ত, যেখানে টিকটিকিদের শুষ্ক এবং আঁশযুক্ত ত্বক থাকে। দেখো, এটা কিন্তু পার্থক্য। টিকটিকিদের পায়ের আঙুলের নখ থাকে, কিন্তু স্যালামান্ডারদের তা থাকে না। স্যালামান্ডাররা আর্দ্র পরিবেশে খোসা ছাড়াই ডিম পাড়ে, যখন টিকটিকি বালিতে বাসা বেঁধে খোলসসহ ডিম পাড়ে। তো এছাড়াও কিন্তু এই পার্থক্যগুলো কিন্তু আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এখানে কি বলেছে দেখো, এর আইপ্যাক নাম কি হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আইপ্যাক নাম হচ্ছে কি? আইকোসেন। সঠিক উত্তর হবে আইকোসেন। দেখো, আইকোসেন একটি সরল শৃঙ্খল অ্যালকেন যা 20টি কার্বন দ্বারা গঠিত। তো আইকোসেন কি? অ্যালকেন। ঠিক আছে, আইপ্যাক আইপ্যাক এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশন কর্তৃক স্বীকৃত একটি দল যা শেষ লোকসভা বা বিধানসভার সাধারণ নির্বাচনে 4টি লোকসভা আসনের জয়ের পাশাপাশি 4টি বা ততোধিক রাজ্যের মোট ভোটের অন্ততপক্ষে %, নিশ্চিত করে, তাকে জাতীয় দল বলা হয়। তো একটি রাজনৈতিক দলকে কমপক্ষে 4টি লোকসভা আসন জয়ের পাশাপাশি অন্য 4টি বা ততোধিক রাজ্যের কয় শতাংশ ভোট পেতে হবে? তো 6% কিন্তু ভোট পেতে হবে। ঠিক আছে, তো 4টি লোকসভা আসনের পাশাপাশি 4টি বা ততোধিক রাজ্যের 6% যদি ভোট পায়, তবেই কিন্তু তাকে জাতীয় দলের মর্যাদা দেওয়া হয়। ভারতের 26তম মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। এই নির্বাচন কমিশনের কথা বলা রয়েছে 324 নম্বর ধারায়। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজ্যে প্রতি বছর হর্নবিল উৎসবের আয়োজন করা হয়? তো সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কিন্তু প্রতি বছর 1 ডিসেম্বর থেকে 10ই ডিসেম্বর পর্যন্ত হর্নবিল উৎসব আয়োজন করা হয়ে থাকে। এই হর্নবিল উৎসব কিন্তু তোমাদের এসএসসির একটি খুব প্রিয় চ্যাপ্টার। এখান থেকে কিন্তু তোমাদের কোনো একটা শিফটে আসবেই। নিচের কোন উপন্যাসটি অরবিন্দ আদিগার রচিত নয়? তো দেখো, সিলেকশন ডে, লাস্ট ম্যান ইন টাওয়ার এবং দ্য হোয়াইট টাইগার, এই উপন্যাসগুলো কিন্তু অরবিন্দ আদিগার রচনা।
এই দ্য হোয়াইট টাইগারের জন্য অরবিন্দ আদিগা 2008 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেছিলেন। তাহলে কোনটি অরবিন্দ আদিগার রচিত বই নয়? তো সঠিক উত্তর হবে দ্য ইংলিশ টিচার। দ্য ইংলিশ টিচার এটি অরবিন্দ আদিগার রচিত নয়। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট বাবর কোন সুফি সাধকের অনুসারী ছিলেন? তো তিনি নকশবন্দি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর তিনি নকশবন্দি সুফি সাধকের অনুসারী ছিলেন। নিচের কোন কত্থক নৃত্যশিল্পী 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? তো তিনি হলেন কমলিনী ও নন্দিনী আস্তানা। কমলিনী এবং নন্দিনী আস্তানা এনারা 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। বাউরি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়। তো এটি ব্যবহৃত হয় বৃষ্টির জল সংগ্রহ করা এবং সংরক্ষণ করা। বৃষ্টির জল সংগ্রহ করা এবং সংরক্ষণ করা। ঠিক আছে। তো শেষ প্রশ্ন, সংসদ রত্ন পুরস্কার 2023-এ নিম্নলিখিতর মধ্যে কে ডক্টর এপিজে আব্দুল কালাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন? তো টি কে রঙ্গরাজন তিনি 2023 সালে ডক্টর এপিজে আব্দুল কালাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।